থেকে শুরু করেছি হাঁটা, জানি না কখন দেখা পাবো এই সমুদ্রের ভাটা। গুড মর্নিং ফ্রম দীঘা। আজকে আমাদের শেষ দিন, অর্থাৎ তৃতীয় দিন। হোটেল থেকে চেক আউট নিয়ে নিয়েছি। এখন বাজে ঘুরতে হচ্ছে প্রায় 7টা বাজেনি, 6:30। যেহেতু আমরা আজকে এই আনসাইডটা আজকে কভার করবো, যেমন মোহনা, তারপরে আরও কী কী বিচ আছে ওইদিকে, ওগুলো কভার করবো। তার জন্য সকাল সকাল চেক আউট নিয়ে নিলাম, কারণ যেহেতু 9:30 টাইম ছিল, আবার ওখান থেকে আবার এখানে আসবো। তো ওদিকটায় ঘুরে তারপর ওল্ড দীঘা যেহেতু ঘুরিনি, ওল্ড দীঘা ঘুরে তারপরে বিকেলের ট্রেন আছে, সেই বিকেলের ট্রেন ধরে আমরা রিটার্ন করবো বাড়ি। ওই জন্য সকাল সকাল চেক আউট নিয়ে নিলাম। এখন চলছি অটো স্ট্যান্ডের দিকে, সেখান থেকে শেয়ারে অটো পাওয়া যায় কিনা সেটা দেখবো, কারণ শেয়ারে অটো পাওয়া খুব মুশকিল। অবশেষে একটা শেয়ার গাড়ি পেয়ে নিলাম, অটো রিজার্ভ করলাম। এই অটোটা যাবে ডাইরেক্ট হচ্ছে মোহনা পর্যন্ত। তো আমরা এই অটোতেই রিজার্ভ করলাম, এই অটোতেই চললাম আমরা 2 বন্ধু মিলে। চলে এলাম এই পেছনের অটো দেখতে পাচ্ছেন, এই অটো শেয়ার গাড়ি করে। আমাদের টিকিট পড়লো হচ্ছে 30 টাকা করে পার হেড। এই পুরো দেখলো সব মাছের গাড়ি, মানে এগুলো সব মাছ চলে যাচ্ছে বাইরে। পুরো এখানে মাছের মার্কেট, মাছের যা সেন্ট, বাপরে বাপ। এই হচ্ছে মোহনা সি বিচ। মোহনা সি বিচটা কিন্তু মাছের জন্য বিখ্যাত, কিন্তু অ্যাকচুয়ালি মাছের বাজারটা কোথায় সেটা বুঝতে পারছি না। মাছের বাজারটা ওই দিকে নাকি? প্রচণ্ড গ্যাস মাছের, মানে এতটা গ্যাস করছে যে বলার নেই। তো যেহেতু এসছি, সেহেতু ঘুরতে তো হবেই। তো মাছের বাজারের দিকে যাওয়ার চেষ্টা করছি, দেখি মাছ পাওয়া যায় কি না। ম্যাপটা দেখেই এগোচ্ছি মাছের দিকে। এই তো মাছের বাজার, মোহনা মৎস্য বন্দর যাকে বলা হয় এক কথায়। প্রচুর মাছের স্টল আছে। যদি আমরা এসেছি 7টার সময়, অনেক লেট করে দিয়ে এসেছি, এই জন্য এখন অত হয়তো ভিড় পাবো না। এই এখানে বরফ গোলাচ্ছে। যদিও লেট করে আসলেও ভিড় তো মানে জমজমাট তো থাকবে, এটা তো অবশ্যই জমজমাট থাকলে। মাছ যদি নিয়ে যান এইসবগুলোকে প্যাক করে দেবে ওরা, এই খাপগুলোতে পুরো বরফ টরফ দিয়ে, মানে 2-3 দিন মতো একদম তাজা থাকার মতো ওরা কিন্তু প্যাক করে দেবে মাছ দেখুন। চিংড়ি দেখুন, বলো চিংড়ি। ভাগ ধরছে স্কুইড মাছটা। প্রত্যেকটা মাছকে দেখে হাঁক ধরে হয়, মানে অনেকগুলো প্যাকারিদের মধ্যে হাঁক হয়, যার বেশি দাম দেয় যে সে কিন্তু মালগুলো পায়। এটাই হয় সব জায়গায়। প্রচুর মাছ দেখছেন, সব কিন্তু ফেরিগুলো দেখলে সব মাছই ভর্তি এখানে। দেখতেছেন ভ্যানে করে সব মালগুলো আসছে, মানে সকালবেলায় যারা মাছ ধরেছে সেসব লোকগুলো মাছ এখানে ভ্যানে করে দিয়ে যাচ্ছে। এই যে ভ্যান, এই যে কার্টুন করতে করে কিন্তু মাছ দিয়ে যাচ্ছে, মাছ এখানে নামাচ্ছে। মাছ নামার পরে কিন্তু এখানে দাম দর শুরু হচ্ছে। দেখিনি সব মাছগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছি, এত প্রকারের মাছ। এই মাছগুলো তো চেনা, আপনারা সবাই চিনবেন, এটা রুই। কিন্তু রুইয়ের মধ্যে এগুলো কিন্তু খুব লম্বা, আমাদের যেমন নদী মাছের থেকে কিন্তু লম্বা এগুলো। মাছের সাইজ দেখুন।
হচ্ছে চিংড়ি। ডাক্তার এখানে মাছ চলছে। বিশাল দামি দামি মাছ কিন্তু এখানে খুব সস্তাতে পাওয়া যাচ্ছে, মানে অনেকটাই সস্তায় দামি দামি মাছ। আমদি মাছ মাছগুলো দেখাচ্ছে ঠিকই, কিন্তু নাম কিন্তু অনেক মাছের জানি না। বাহ, এই মাছটা এটা কি মাছ? শঙ্কর মাছ। আমরা বলছি নাকি শঙ্কর মাছ আপলোড করে যাবে না, শঙ্কর মাছ আপলোড করলে নাকি ঝামেলা হয়ে যাবে। কে ঝামেলা করবে? মাছই তো আসছে, যে মাছ আপলোড করা যাবে না এটা কথা। কেমন কী অবস্থা হয়েছে? এটা সবই কিন্তু মাছ, এগুলো কিন্তু মাছগুলো বাছা হচ্ছে কেন? বিশাল বড় বাজার, বিশাল অনেকটাই বড়, মানে কল্পনার বাইরে। আমি যতটা কল্পনা করেছিলাম, আমি ভাবি যে এতটা বড় হবে। ভাই কি মাছ দাদা এটা? কতটা বড়, থেকে বড় সাইজের হয়। হ্যাঁ, এর থেকে বড় হয়। এই লাল চিংড়ি, সব পম্পেট চিংড়ি মাছ সব পড়ে আছে। এক্ষুনি তো অ্যাক্সিডেন্ট করে দিচ্ছিল। ওই যে পাঙাশ মাছের ট্রলি দেখুন, কত ট্রলিগুলো দেখুন। এই দেখুন চিংড়ি, চিংড়ি প্যাকেট করতে আমরা যে সিমেন্ট প্যাক করি, এখানে কিন্তু চিংড়ি প্যাক করছি। চটা বেলে, চটা বেলে তো বলে, চটা বেলে মাছ। এই যে মাছ ভ্যানে মাছ আনছে, মাছ যাচ্ছে, এতগুলো মাছ। এই দেখছেন তো, পুরো ভ্যান, রাস্তা মানে পুরো বুক, যে যাবো এখান থেকে। চর মাছ দাম দর চলছে। এই তো ভ্যানে করে এসছে, এগুলো নামছে এবং এর সঙ্গে রাখা করছে। তো হয়ে গেল মাছের বাজার ঘোরা। এবার আমরা মাছের বাজার থেকে রিটার্ন করবো। একটা অনেক প্রকার মাছ দেখলাম। বাম দিকে কিন্তু বিশাল বড় মার্কেট, মানে এতটা বড়, মানে শেষ নেই। এখানে কিন্তু সব দাম হচ্ছে। মাছ সব ভ্যানে ভ্যানে আসছে, কিছু মাছ আসছে, কিছু মাছ যাচ্ছে। এটা এগুলো যখন যাচ্ছে, মানে এখানে মাছগুলো আলু পটলের মতন। আমরা যেমন আলু পিঠে, আলু পটল যেভাবে কিনে খাই, এখানে মানুষ কিন্তু ওইভাবে কিন্তু এই মাছগুলো বিক্রি হচ্ছে। এই ছিল মাছের বাজার। ওই দিকে দিতে পারবি, সামনে দিতে পারবি, সামনে দিতে পারবি। এখান থেকে যদি মনে করেন আপনারা কিন্তু মাছ নিয়ে যেতে পারেন, এরাই কিন্তু একদম পুরো প্যাক করে দেবে একদম ভালো করে। কিন্তু এইসব জায়গা দেবে না, কারণ এরা তো সেই পাইকারি ছাড়া বিক্রি করে না, পাইকারি। এদের কাছ থেকে যারা কিনে নিচ্ছে, ওদের কাছ থেকে আমাদেরকে কিনে নিতে হবে। মানে আমাদেরকে কিন্তু সেকেন্ড হাতে আর যেতেই হবে, ফার্স্ট হ্যান্ডে কিন্তু পাওয়া যাবে না। এই তো মাছটা দেখুন, 335 টাকা, 335 টাকা, 335 টাকা। এখানে কিন্তু দাম দর হচ্ছে, দাম হচ্ছে। এখানে একটা জিনিস দেখলাম যেটা ভালো, যেটা হচ্ছে এখানে কিন্তু কেউ কিছু বলছে না, মানে ছবি করছি, ভিডিও করছি, এটা কিন্তু কেউ কিছু বলছে না।
এটা একটা প্লাস পয়েন্ট। অনেক জায়গায় হলো মানুষ খিদে বিদে খেয়ে যায়, আমি কিন্তু ওদের ডাকের মধ্যে মধ্যে গিয়ে কিন্তু আমি ভিডিও করছি বা কথা বলছি, তো তারপরে এরা কিন্তু কিছু বলছে না। মাছটা দেখুন কত বড়। দাদা কী মাছ এটা? নোরে ভোলা। হ্যাঁ নোরে ভোলা। ভোলা কত এখানে আছে? 1-2 প্রকার নয়, প্রায় 1 থেকে 150 প্রকার মাছ পাওয়া যায়, সামুদ্রিক মাছ। তাহলে ভাবুন। আর এগুলো কিন্তু কোনো মাছ কিন্তু নদীর মাছ না, সবই কিন্তু এগুলো সামুদ্রিক মাছ। এগুলোই কিন্তু এখান থেকে সিল প্যাক হয়ে কিন্তু যায় অন্যান্য রাজ্য বলুন, অন্যান্য শহর বলুন, অন্যান্য জেলা বলুন, সমস্ত জেলা। আমাদের যে মুর্শিদাবাদ জেলা, সেখানে কিন্তু এইসব মালগুলো যায়। আর যেটা এখানে জিজ্ঞেস করে পেলাম, এখানে প্রত্যেকটা জায়গায় যে কোনো মানে ভারতের অনেক জায়গায় যায়, বেশিরভাগ রাজ্যে যায়, এছাড়াও কিন্তু ভারতের বাইরেও বিদেশেও যায়। কাঁকড়া দেখুন, চিংড়ি হচ্ছে 200 টাকা কিলো এখানে। এরা হচ্ছে বিক্রি করছে, এরা বিক্রি করছে, এখান থেকে নিয়ে গেলে 200 টাকা কিলো করবে। আমরা নিয়ে যাবো যেগুলো আসছে সেগুলো কিন্তু এখান থেকে এসে এসব গাড়িগুলো যাবে। এছাড়াও অনেক ট্রাকগুলো আছে, যে ট্রাকগুলোতে দেখছি মাছ এসেছে, মানে অন্যান্য জায়গা থেকে মাছ এসেছে, সেগুলো নামিয়ে আবার বাজারে নিয়ে যাচ্ছে, এমনটা। যেমন শুধু যে এখান থেকে সব মাছ নিয়ে যাচ্ছে তেমনটা নয়, এখানেও কিন্তু ট্রাকে করে অনেক মাছ আসছে। এগুলো সব আনলোড হচ্ছে, এটা লোড হচ্ছে, কিছু কিছু লোড হচ্ছে, কিছু কিছু আনলোড হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। করার না, এটা হচ্ছে টোটো স্ট্যান্ড মোহনার। আমরা কিন্তু নিউ দীঘা থেকে ডাইরেক্ট এখানে মোহনা এসেছিলাম শেয়ার অটো গাড়িতে করে, মাত্র 30 টাকা করে ভাড়া পড়েছিল। আমরা এটা সকালে সকালে উঠে আমরা কিন্তু টেনশন করছিলাম যে যাওয়ার গাড়ি পাবো কি পাবো না, আবার ভাড়া বেশি পড়বে। কেননা কালকে যেমন একটা ফ্যামিলি পেয়েছিলাম বলে আমাদের একটু সুবিধা হয়েছিল, ওদের সঙ্গেই শেয়ার করে ঘুরতে পেয়েছিলাম, কিন্তু ওইটাই টেনশন করছিলাম আজকে যদি শেয়ার না পাই কারো, তো তাহলে কিন্তু আমাদের পকেট থেকে বেশ 15 টাকা খরচ হতে পারে। এমনিতেই অনেক টাকা খরচ হয়ে গেছে, কিন্তু না, এসে দেখি বাস স্ট্যান্ডে এসে দেখলাম শেয়ার অটো পাওয়া যাচ্ছে। সে শেয়ার অটোতে করে কিন্তু আমরা এসেছি। এখানে তো শুকটি পাওয়া যাচ্ছে, দেখুন শুকটি দেখুন কত প্রকার, মানে সব রকম সব মাছেরই কিন্তু শুকটি হয়, এই সবগুলো কিন্তু শুকটি হবে। এই যে দেখুন এটা কিন্তু সবই শুকটি। এই হচ্ছে মাছ, এখানে কিন্তু মাছ কিনে নিয়ে আপনাদেরকে প্যাক করে নিয়ে যেতে হবে এখান থেকে, এরা দেবে মাছ। কিন্তু যে যেখানে গিয়েছিলাম ওরা কিন্তু মাছ বিক্রি করবে না। তো আমরা মোহনা থেকে চলে আসলাম, এই হচ্ছে মোহনা, মানে মোহনা মৎস্য বন্দর। আমরা সামনের দিকে গেছি, সামনের দিকেও এটা পুরোটাই মোহনায় চলছে। এখান থেকে বেরিয়ে আমরা যাব হচ্ছে ওয়েল দীঘার দিকে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন সমুদ্র পথে, এই রাস্তাটা ডাইরেক্ট গিয়ে মিশছে কিন্তু ওয়েল দীঘাতে গিয়ে। এত বিচ্ছিরি গ্যাস, ড্রেনের গ্যাস, আর ওইদিকে চৌদিকে মানে গ্যাসে কী বলবো, শরীর একদম পুরো অর্ধেক এমনি নষ্ট হয়ে যাচ্ছে। এ সাইডে তো ঠিক আছে, প্রচণ্ড গ্যাস করছে, প্রচণ্ড। এই তো আমরা শু পরে আছি, ভাবছি শুটা খুলে দেবো, কারণ নিচে নামতে পারছি না শুয়ের জন্য। ওই যে দেখতে পাচ্ছেন ওখানে ওইটা পুরো ম্যান ড্রাইভটা কিন্তু অনেকটা এগিয়ে যায়, ওই যে পুরো টাওয়ারটা দেখতে পাচ্ছেন, টাওয়ার পর্যন্ত কিন্তু যাওয়া যায়, কিন্তু এখন জোয়ার চলাকালীন কিন্তু আর হচ্ছে না। এখন যেহেতু জোয়ার চলছে তার জন্য কিন্তু হচ্ছে না, যেতে পারলাম না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি যেহেতু শু পরে আছি, শু আর চপ্পলটা যদি পরে থাকতাম তাহলে কিন্তু আমি চলে যেতাম, ভিজতাম, কোনো সমস্যা ছিল না। তো এখন কিছুক্ষণ ঘুরি শু পরে, তারপরে কারণ ব্যাগে জায়গা নেই, এটা হচ্ছে মেন সমস্যা, যে শুটাকে যে ভরে রাখবো কোথাও, সেই জায়গাটা কিন্তু ব্যাগের মধ্যে অ্যাভেলেবেল না। আমরা এসেছিলাম হচ্ছে এখন মোহনা সি বিচের ওপরে দাঁড়িয়ে আছি, আর জুতোটা ভিজে গেছে। মানে এই যে দেখতে পাচ্ছেন ম্যান ড্রাইভ যেটা আছে, একদম সরু রাস্তাটা যে চলে গেছে একদম সামনের দিকে, সেই রাস্তা করেই কিন্তু আমি গিয়েছিলাম। পুরোপুরি যেতে পারিনি, যেহেতু স্রোতটা অনেক বেশি, এখন জোয়ার চলছে, তাই ওই জন্য খুব একটা দূরে যেতে পারলাম না। যেটুকু গেছে ওতেই জল, মানে শু ভিজে গেছে, এমনি শু পরে আছে যেহেতু, ওই জন্য সমস্যা হচ্ছে। তো আপাতত চলে আসলাম, এখানে জল তো আসবে না। এ হচ্ছে ম্যান্ডাল মানুষদের হাঁটার জন্য যে রাস্তাটা করা হয়েছে, খুবই ভালো, দুর্দান্ত। এটা সব থেকে বেস্ট হচ্ছে সকাল মানে সকালে সূর্যোদয় দেখার জন্য কিন্তু এটা হচ্ছে সব থেকে বেস্ট জায়গা। তো আমরা তো ঘুম থেকে উঠেছি 7টার সময়তে, 6:30টার সময়, 6টার সময়তে, ওই জন্য এসেছি ওই লেটে। তো মাছের রেট যেটা জানলাম, ইলিশটা 600 টাকা বলছে সম্ভবত,
আরও অন্যান্য মাছ, অনেক রকম মাছ আছে, যে মাছগুলো নিয়ে কিন্তু আপনারা প্যাক করে নিয়ে যেতে পারেন। এটা কিন্তু পুরোপুরি প্যাক করে দেবে, প্যাকের জন্য এক্সট্রা টাকা দিতে হবে। তো নিয়ে যাবো না, কারণ সারাদিন ওই ডিব্বা বইতে পারবো না, কারণ এমনি ঘাড়ে ব্যাগ দেখতে পাচ্ছেন, ঘাড়ে ব্যাগ এতটাই ভারী যে বলে বোঝাতে পারছি না। এই হচ্ছে দীঘা সি বিচ। এখানে কিন্তু আপনারা চাইলে হর্স রাইড করতে পারেন। এছাড়া কিছু কিছু ওয়াটার অ্যাক্টিভিটি আছে, বেশ কিছু না, বেশি এখানে হর্সটাই দেখতে পাচ্ছি, এছাড়া বোটিংটাও আছে, এছাড়া আরও বেশ কয়েকটা কিছু আছে। তো এখানে রেটটা নিউ দীঘা বা ওল্ড দীঘার থেকে কিন্তু বেশ চিপেস্ট দেখলাম, কম। তো আপাতত র্যান রাইড থেকে ফিরে যাচ্ছি মোহনার। এখান থেকে আমরা যাবো হচ্ছে ওল্ড দীঘা। ও তার আগে এখানে আমরা কিছু আগে নাস্তা করবো, নাস্তা করে তবে যাবো, কারণ সকাল সকাল আমরা পুরোপুরি না খেয়ে আছি সকাল থেকে। শুরু করেছি হাঁটা, জানি না কখন দেখা পাবো এই সমুদ্রের ভাটা, কারণ ভাটা দেখলেই একটু সমুদ্র পথে নামার ইচ্ছে হবে। আর যা মানে আস্তে আস্তে নামছে, কিন্তু সমুদ্রের জল পরিমাণটা কিন্তু অনেকটা কমছে। অবশেষে রাস্তা দিয়ে একটা পাশে ছোট্ট একটা হোটেলে ঢুকে বললাম কিছু সকালে নাস্তা খাওয়ার জন্য। লাস্ট সকালবেলা ভুরি ভোজ খাওয়া হয়ে গেল। প্রথমে সকালেই, যেহেতু অনেক সকালে বেরিয়েছিলাম রুম থেকে, 6:30টার সময় আমরা চেক আউট করে নিয়েছিলাম রুমে। সেখান থেকে বেরিয়ে প্রথমে আমরা চলে এসেছিলাম শেয়ার গাড়িতে করে মোহনা, আপনারা দেখেছেন। সে মোহনার পরে এখানে কিছু সেরকম মানে মাছের গন্ধ এত পরিমাণে ছিল যে কিছু খেতে পারিনি। তার জন্য আমাদেরকে কিন্তু পুরো এই ওল্ড দীঘার কাছাকাছি আসতে হয়েছে। এখানে এসে প্রথমে আমরা ডাবের জল খেয়েছিলাম, যেহেতু হেঁটেছিলাম অনেক, মাথার উপরে ডাবের গাছ। তারপরে এখন বর্তমানে পুরি খেলাম, ডাল পুরি, তার সঙ্গে ঠান্ডা জল। শরীরটা অনেকটাই শান্তি লাগছে। এর পাশে হচ্ছে কটেজ, এগুলো হচ্ছে রুম পাওয়া যায় এখানে। এ হচ্ছে আমাদের পেছনে ওয়াচ টাওয়ার, কিন্তু কপাল খারাপে ওয়াচ টাওয়ার উঠতে দিচ্ছে না, কোনো ওয়াচ টাওয়ার উঠতে দিচ্ছে না, কেন কি জানি। আমরা নিউ দীঘাতে দেখেছি, নিউ দীঘাতে যে ওয়াচ টাওয়ারটা ছিল সেখানেও কিন্তু উঠতে দিচ্ছে না। বর্তমান যে জায়গাটাতে এসেছি আমরা, এটা হচ্ছে ওল্ড দীঘা। সেই মোহনা থেকে পুরো ওল্ড দীঘা পর্যন্ত কিন্তু হেঁটে আসলাম। তো ওল্ড দীঘাতে এসে কিন্তু সমুদ্র আর শান্ত নয়, পুরো উত্তাল সমুদ্র, প্রচণ্ড ঢেউ আসছে, বড় বড় এবং আওয়াজ আসছে। আর এখন যেহেতু বলে রাখি, এখন চলছে হচ্ছে জোয়ার। জোয়ারের জন্য কিন্তু জল পুরো একদম ওপর পর্যন্ত চলে এসেছে, মানে কোনো এটা ভাটা হলে কিন্তু অনেকটা জল নেমে যায়। আর এই জায়গাতে গোসল করা কিন্তু রিস্কের বিষয় আছে, তার কারণ হচ্ছে এটা পুরো পাথরের তৈরি, ঢালাই করা আছে। ঢালাই কিন্তু এটা রিস্ক, কারণ হচ্ছে যদি গোসল করতে নামা হয় তাহলে কিন্তু পিছলে যাওয়ার একটা ভয় থাকে, পা পিছলে যেতে পারে, নিচে নেমে যেতে পারে। বেস্ট হচ্ছে নিউ দীঘা বা ওল্ড দীঘার আরও ওই সাইডে। এটা বর্তমান ওল্ড দীঘা, কিন্তু পিওর ওল্ড দীঘাতে আসেনি। এর পেছনে কিন্তু অনেকগুলো কটেজ আছে থাকার জন্য, কটেজ বলতে হোটেল। আর এইটা সম্ভবত বিশ্ববাংলার কটেজ হতে পারে, সঠিক জানা নাই। তো এই হচ্ছে ওল্ড দীঘা। আমরা একটা এখন ছায়া খুঁজছি, কোনো একটা যে ছায়াতে গিয়ে একটু আরাম করে কমসে কিছুক্ষণ বসতে পারবো, একটু বিশ্রাম দরকার। আমার পুরো ক্লান্তি শরীর হয়ে গেছে, হাতে ঘাড়ে ব্যথা করছে, হাতে ব্যথা করছে, মানে মোবাইলটা যে ধরে রাখবো সেটাও পাচ্ছি না। প্রায় 2 থেকে আড়াই কিলোমিটার থেকে কিন্তু আমরা হেঁটে যাচ্ছি। শুধুমাত্র একবার ডাব খাওয়ার সময় বিশ্রাম নিয়েছিলাম, এবং তারপর বিশ্রাম নিয়েছি হচ্ছে টিফিন খাওয়ার সময়। এ হচ্ছে মেন ওল্ড দীঘা। এরকম কিন্তু ছোটো ছোটো কটেজ করা হয়েছে অনেক, যেখানে এই যে রোদের হাত থেকে বাঁচার জন্য। এটা হচ্ছে পিওর। এখানে বসে এইসব জায়গাতে সন্ধ্যাবেলায় বেস্ট লাগবে। এই সন্ধ্যাবেলায় এইসব বসার জায়গাগুলোতে বসে আলাদাই ফিলিংস। আই লাভ দীঘা। এই হচ্ছে আমাদের ওল্ড দীঘা, এই হচ্ছে গেট, এবং ওই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিশ্ববাংলা। উত্তাল সমুদ্র এখন বর্তমানে, সমুদ্র কিন্তু উত্তাল, যেহেতু জোয়ার চলছে, সেখানে চরের কোনো সিস্টেম নেই বর্তমানে, কোনো চর নেই, একটুও, পুরো জলেই ভর্তি। এই হচ্ছে ওল্ড দীঘার মেন সেন্টার। এখন যেহেতু সকাল টাইম, প্রায় 9টা বাজছে, অনেক দোকান কিন্তু বন্ধ,
কারণ এখানে ভিড় বেশি হয় সেটা হচ্ছে সন্ধেবেলায়। সন্ধেবেলায় মানুষের গিজগিজ করে এত মানুষ। এখন বর্তমান যেহেতু অতটা ভিড় নেই, ওই জন্য দোকানপাট অত খোলেনি, কারণ এরাও জানে যে মানুষ কখন ভিড় জমায়। আর এইদিকে আস্তে আস্তে কিন্তু চট পড়তে শুরু করেছে। তো এই জায়গাতে স্নান করা ঠিক আছে। এই ওল দীঘা পেরিয়ে কিন্তু আমরা সামনের দিকে যাচ্ছি, একদম বিচের ধারে। এখানে দেখলাম ওল দীঘাতে বিচের ধারে কিন্তু প্রচুর হোটেল আছে। এছাড়াও একটা সরকারি হোটেল আছে যেটা ইউথ হোস্টেল, একটা ইউথ হোস্টেল আছে দেখলাম একদম বিচের ধারেই কিন্তু। তো আপনারা আসলে কম খরচে যদি ঘুরতে যেতে আমার মনে হয় ইউথ হোস্টেলটা বেস্ট হবে কম খরচে ঘোরার জন্য। নিউ দীঘায় তো দেখছেন পেছন দিকে কিন্তু প্রচুর মানুষের ভিড়। এই তো মানে ওখানে এসে যতটা নিউ দীঘা এবং উদয়পুর যতটা ফেমাস, ওল্ড দীঘা আস্তে আস্তে কিন্তু মানুষের মনের মধ্যে অত জায়গা করে নিতে পারছে না। কারণ নিউ ওল্ড দীঘাতে প্রচুর একেবারে ভিড় কম, মানে ওল্ড দীঘা থেকে 30% এই অবস্থা। এই হচ্ছে পেছনে বিচিত্রপুর বাস যায়।